আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। তোমরা গত ক্লাসে ফৌজদারহাট ক্যাডেট কলেজ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তারপরে ওয়াসিফ, বলো তো দেখি, চাবি, পাউরুটি, পাদ্রি, এটা কোন ধরনের শব্দ? এটা হলো তুর্কি, পর্তুগিজ শব্দ। না? চাবি, পাউরুটি, পাদ্রি এগুলো পর্তুগিজ শব্দ। খুব ভালো কথা। যাও, পরের প্রশ্ন, নিত্য স্ত্রীবাচক শব্দ আছে যে প্রশ্নগুলোর পুরুষ, যে শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই সেই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম নিত্য স্ত্রীবাচক শব্দ আছে আমাদের কয়েকটি, আমরা জানি। বলো দেখি একটি নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ দাও তো দেখি কয়েকটি। অর্ধাঙ্গিনী, পুস্তিকা। পুস্তিকা তো ক্ষুদ্রার্থ স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে বলেছে, নিত্য। এগুলো অভাগা থেকে অভাগী, এগুলো না। যে শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই, যেমন সতীন, সৎমা, সধবা, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, যে শব্দের পুরুষবাচক রূপ নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মানে যে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, সিলেট ক্যাডেট কলেজ এর 2019-এ যে প্রশ্নগুলো ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা দেখবে। প্রথম প্রশ্ন আছে, অ ধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? তাহলে আমরা জানি স্বরে অ এর উচ্চারণ পাওয়া যায় দুই ধরনের, একটি সংবৃত উচ্চারণ আর একটি বিবৃত উচ্চারণ। সংবৃত মানে হচ্ছে ও এর মতো উচ্চারিত হবে, ও। কোন বোর্ড স্যার? আজকে সিলেট ক্যাডেট কলেজ। ও, পিকচারে দেখো তাহলে তো হয়, পড়া শিডিউলে তো আছে সিলেট ক্যাডেট কলেজ 2019-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা। স্বরে অ এর উচ্চারণ দুই ধরনের, একটি সংবৃত উচ্চারণ, একটি বিবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণে স্বরে অ এর উচ্চারণ ও এর মতো হয়, আর বিবৃত উচ্চারণে স্বরে অ এর উচ্চারণ স্বরে অর মতো হয়ে থাকে। তাহলে আমাদের এখানে চারটি অপশন দেওয়া আছে, কোন প্রশ্নে আচ্ছা কোন শব্দে অ এর উচ্চারণ সংবৃত। দেখো এখানে যে উদাহরণটা দেওয়া সেটি হচ্ছে প্রতিভা। সঠিক উত্তর হচ্ছে প্রতিভা। এখানে দেখো আমাদের যে স্বরে অ এর উচ্চারণে যে নিয়মটি রয়েছে, বলা হচ্ছে হ্রস্ব ই এবং হ্রস্ব উ এর পূর্বে যদি স্বরে অ থাকে রফলার সাথে, এখানে রফলা রয়েছে, এই রফলা যুক্ত স্বরে অ থাকে, তবে তার উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে ও এর মতো, তখন এখানে কিন্তু ও ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, অতএব সেটি সংবৃত উচ্চারণ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে স্বরে অ ধ্বনির উচ্চারণ দুই ধরনের, একটি সংবৃত উচ্চারণ ও এর মতো হয়, বিবৃত উচ্চারণ স্বরে অর মতো হয়ে থাকে। হ্রস্ব ই এবং হ্রস্ব উ যুক্ত শব্দে হ্রস্ব ই এবং হ্রস্ব পূর্বে স্বরে অ সবসময় ও এর মতো উচ্চারিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন দুটি পদের বচন ভেদ হয়, অর্থাৎ এক বচন থেকে বহু বচনে রূপান্তর করা যায় কোন পদকে? আমরা জানি বিশেষ্য পদ এবং সর্বনাম পদ এর বহু বচন হয়। বিশেষ্য পদ কি? যেমন হচ্ছে ধরো পুস্তক, বিশেষ্য পদ, এটাকে আমরা বহু বচন করতে পারি পুস্তকাবলী।
শিক্ষক, শিক্ষকগণ বা শিক্ষক বৃন্দ। আর সর্বনাম পদ আমি, একবচন আমি, বহুবচন কি হয় আমরা। তাহলে আমরা জানি যে বিশেষ্য পদ এবং সর্বনাম পদের বচন ভেদ হয়ে থাকে, এক বচন থেকে বহু বচনে রূপান্তর করা যায়। সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস কোনটি? চারটি অপশন রয়েছে। যে আমরা জানি যে অব্যয়গুলো ব্যবহার করে পূর্ব পদে, ব্যাস বাক্যের পূর্ব পদে যে অব্যয়টি বসে সেই অব্যয়টির অর্থ মূলত আমরা ব্যাস বাক্যের মধ্যে পেয়ে থাকি, এবং এই অব্যয়টি যুক্ত হয়ে সমস্ত পদ গঠিত হয় অব্যয়ভাব সমাসে, এবং অব্যয়ের অর্থই কিন্তু প্রধান। এই অব্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন আ পর্যন্ত অর্থ আজীবন মানে জীবন পর্যন্ত। একইভাবে আজকে প্রশ্ন করা হয়েছে যে সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস কোনটি? তাহলে সামীপ্য অর্থ প্রকাশ করে এরকম অব্যয়যুক্ত শব্দ কোনটি? উত্তর হবে উপকূল। এর ব্যাস বাক্য হচ্ছে কুলের সমীপে, উপকূল অর্থাৎ কুলের নিকটে বা কাছাকাছি, একে বলা হয় উপকূল। অব্যয়টি যুক্ত হয়ে অব্যয়ভাব সমাস গঠিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন আছে, স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ, অর্থাৎ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে যদি স্বরধ্বনি নিয়ে এসে শব্দটি উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় স্বরাগম। এই স্বরাগমের একটি প্রকারভেদ হচ্ছে মধ্য স্বরাগম বা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অর্থাৎ শব্দের মাঝে যদি নিয়ে আসা হয় কোনো স্বরধ্বনি, নিয়ে এসে উচ্চারণ করা হলে তাকে বলা হয় স্বরভক্তি। বা উদাহরণ দিতে পারে আমরা, দেখো গ্রাম, এখানে দেখো এই শব্দটা যদি বিশ্লেষণ করা হয় গ যোগ র যোগ ছয় আ, তারপরে ম, গ্রাম, কিন্তু পরবর্তী শব্দটি দেখো গ যোগ এ যোগ র যোগ ছয় আ যোগ ম। তাহলে এখানে কিন্তু মধ্যে একটি স্বরধ্বনি নিয়ে আসা হয়েছে। এই স্বরধ্বনিটি হচ্ছে শব্দের মাঝে অবস্থিত, অতএব সেটি মধ্য স্বরাগম বা স্বরভক্তির উদাহরণ। এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন ভ্রু থেকে ভুরু, ফিল্ম ফিলিম। এভাবে আমরা যদি শব্দের মাঝখানে বা মধ্যে স্বরধ্বনি নিয়ে এসে শব্দটি উচ্চারণ করি তখন তাকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিদ্যানের স্ত্রী রূপ কি হবে? বিদ্যানের স্ত্রী রূপ হচ্ছে বিদুষী। রজাত বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? তাহলে বিসর্গ সন্ধি দুই ধরনের, একটি রজাত আর একটি স্বজাত। রয়ের পরিবর্তে যে বিসর্গটি আমরা ব্যবহার করি তাকে বলা হয় রজাত বিসর্গ, এবং শয়ের পরিবর্তে যে বিসর্গ ব্যবহার করা হয় তাকে বলা হয় স্বজাত বিসর্গ। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে যদি বিসর্গ এর পরিবর্তে র ধ্বনি আসে তখন তাকে বলা হয় রজাত বিসর্গ, আর বিসর্গের পরিবর্তে যদি স আসে, দন্ত স হতে পারে, মূর্ধন্য স হতে পারে, তালব্য স হতে পারে, তখন তাকে বলা হয় স্বজাত বিসর্গ। এই রজাত বিসর্গ হচ্ছে অন্ত প্রাত, এগুলো হচ্ছে রজাত বিসর্গের উদাহরণ। কারণ এখানে অন্তর্গত, আমরা যদি সন্ধিযুক্ত শব্দ বলে অন্তর্গত, পুনরায়, তার প্রাতরাস, এগুলো হচ্ছে সবই বিসর্গের পরিবর্তে আমরা র নিয়ে এসেছি, অর্থাৎ সেটি রজাত বিসর্গ এর উদাহরণ। এরকম একটি উদাহরণ দেওয়া আছে শব্দের মধ্যে, সেটি হচ্ছে আমাদের, তাহলে প্রাত দিয়ে আছে, প্রাতকাল, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকি যে উদাহরণগুলো অপশনগুলো দেওয়া আছে সেগুলো স্বজাত বিসর্গের উদাহরণ। কোনটি যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ? যুগ্ম রীতি কি? এটি কিন্তু আমাদেরকে আগে জানতে হবে।
যুগ্ম রীতি মানে একই শব্দ দুইবার ব্যবহার করে যে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়, যে শব্দটি গঠিত হয় তাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। তো দ্বিরুক্ত শব্দ গঠিত হয় দুই ভাবে, একটি সাধারণ মানে একই শব্দ দুইবার ব্যবহার করলে সেটি সাধারণ যুগ্ম রীতি, সাধারণ দ্বিরুক্ত শব্দ। আর যদি একই শব্দ দুইবার ব্যবহার না করা হয়, দ্বিতীয়বার ব্যবহারের সময় শব্দটি যদি পরিবর্তন ঘটানো হয় তখন তাকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ। এই যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ 6 ভাবে গঠিত হয়। একটি হচ্ছে শব্দের আদি স্বরের পরিবর্তন। প্রথমটি হচ্ছে শব্দের আদি স্বরের পরিবর্তন, অর্থাৎ প্রথম শব্দে যে স্বরধ্বনিটি আছে চুপ, দেখো এখানে রয়েছে চুপ, এখানে আমরা পরের প্রতি শব্দ বলছি চাপ, চুপচাপ। তাহলে এখানে আছে রস্ব উ, এখানে স্বরে আ, আদি স্বরের পরিবর্তন। চয়ের সাথে কিন্তু আমরা আবার চুপ চুপ বলছি না, বলছি চুপচাপ। তো দ্বিতীয়বার ব্যবহারের সময় যদি আমরা পরিবর্তন করি, সামান্য পরিবর্তন করি, তখন তাকে বলা হয় যুগ্ম রীতি। তাহলে এটা হচ্ছে আদি স্বরের পরিবর্তন। আবার অন্ত স্বরেরও পরিবর্তন হয়, 2 নম্বরে অন্ত স্বরের পরিবর্তন মারামারি। প্রথমে রয়েছে আকার, পরে বা রস্ব ইকার, মারা মারা না বলে আমরা বলছি মারা মারি, অর্থাৎ অন্ত স্বর শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনির পরিবর্তন করছি। তারপরে দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির আমরা পরিবর্তন করতে পারি, যেমন দিতে পারি ছট ফট। তাহলে প্রথমে যে ছ, পরের বার ফ, দুইটি কিন্তু একই ধ্বনি না, অতএব দ্বিতীয়বার আমরা ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনিকে পরিবর্তন করে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। ছটপট, ভাট্টা, সমার্থক শব্দ যুক্ত করে আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি, যাকে যুগ্ম রীতি বলা হয়। যেমন চাল চল, রীতি নীতি, ভয় ডর। ভয় শব্দের অর্থ যা, ডর শব্দের অর্থও কিন্তু তাই, কিন্তু দুইটি শব্দ ভিন্ন শব্দ, অতএব এই অর্থ একই হলে শব্দ দুইটি ভিন্ন হয়েছে। অতএব কি বলা হয় সমার্থক শব্দ যুক্ত করে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ। ভিন্নাত্মক শব্দ অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দ দিয়েও আমরা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি, যেমন ডাল ভাত, তালা চাবি, পথ ঘাট। আমাদের আজকে সঠিক উত্তর হবে পথ ঘাট, আর বাকি যেগুলো দেওয়া আছে সবই উত্তর হবে না, আমরা দ্বিরুক্ত শব্দ, কিন্তু উত্তর সঠিক উত্তর নেই। তারপর বিপরীত শব্দ যুক্ত করে আমরা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি, যেমন ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, এভাবে। আর এই 6টি ভাবে আমরা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি, অর্থাৎ একই শব্দ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ হচ্ছে একই শব্দ আমরা ব্যবহার করব না। যখন একই শব্দ ব্যবহার করা হবে তখন তাকে যুগ্ম বলা হবে না। যেমন ঠাঠা, এটি আমাদের অনুকার দ্বিরুক্ত, যদিও দ্বিরুক্ত শব্দের ভাগ আছে। তার টাপুর টুপুর অনুকার দ্বিরুক্ত, হাটে 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 পদার্থক দ্বিরুক্তের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন আছে, ঊনবিংশ শব্দটি কোন ধরনের শব্দ? আমরা জানি ঊনবিংশ শব্দ যেটি রয়েছে, এই ঊনবিংশ শব্দটি হচ্ছে পূরণবাচক শব্দ। সারাটি সকাল তোমার অপেক্ষায় বসেছিলাম, টি পদাশ্রিত নির্দেশকটি কোন অর্থে বসেছে? আমরা জানি এই বাক্যে পদাশ্রিত নির্দেশকটি নিরর্থক ভাবে বসেছে। স্বভাবত মূর্ধন্য ষ এর ব্যবহার হয়েছে কোন শব্দে? স্বভাবত মূর্ধন্য ষ এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দ ভূষণ। গরমিল শব্দটি গড় কোন উপসর্গ? গরমিল একটি শব্দ, এই শব্দের গড় কোন ধরনের উপসর্গ? আমরা দেখতে পাচ্ছি গড় হচ্ছে একটি বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গগুলোর মধ্যে গড় হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ রয়েছে 4টি। আরবি উপসর্গ রয়েছে 4টি, কি কি বলো তো দেখে আছে? আম, তারপর ঘাস, নিম। 4টি আরবি উপসর্গ রয়েছে, আম, খাস, লাগর, এগুলো হচ্ছে আরবি
উপসর্গ, অর্থাৎ গড় হচ্ছে আরবি উপসর্গ। প্রযোজক ধাতুর অপর নাম নিযন্ত ধাতু। সই প্রত্যয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে প্রত্যয় রয়েছে সই, এই সই প্রত্যয়টি যুক্ত হলে কখনো মূর্ধন্য স হয় না, এটি নত্যবেদার নিয়ম। একইভাবে মানান সই, চলন সই, নাম সই, টেকসই, এখানে চারটি শব্দের মধ্যে তিনটি শব্দটি সই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়েছে, একটিতে প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি, বরং স্বাক্ষর শব্দের অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত, সেটি হচ্ছে নাম সই। যেমন তুমি তোমার নাম সই করো, মানে কি স্বাক্ষর করো। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য পদ? যে বিশেষ্য পদ দিয়ে কোন ব্যক্তি বস্তুর দোষ গুণ বোঝানো হয়ে থাকে তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য পদ। এখানে তারল্য গুণবাচক বিশেষ্য পদ। ছি ছি তুমি এত নীচ, এটা কোন অব্যয়ের উদাহরণ? বলতো দেখি সঠিক উত্তর কি হবে? ছি ছি তুমি এত নীচ কোন ধরনের অব্যয়? অব্যয় পদকে চারটি ভাগে ভাগ করা হয়: সমুচ্চয় অব্যয়, অনন্বয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। এর মধ্যে কোন অব্যয়টি হবে? ছি ছি এর কিন্তু শব্দের সাথে, আমাদের বাক্যের সাথে কোন সম্পর্ক যুক্ত নেই, অতএব এটি হচ্ছে অনন্বয় অব্যয়। তুমি এত নীচ বললে কিন্তু বাক্যটি অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু যখন বলবো ছি ছি তুমি এত নীচ, এই যে আমার ভঙ্গিটাই কিন্তু পাল্টে যাচ্ছে, অনুভূতি প্রকাশের ধরন বা ভাবার্থই কিন্তু পাল্টে যাচ্ছে, অতএব এটিকে বলা হচ্ছে অনন্বয়ী অব্যয়। মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম করছে, এই ঝিমঝিম করছে, এটি কোন ধরনের ক্রিয়াপদ? আমরা জানি ক্রিয়াপদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এছাড়া যৌগিক ক্রিয়া রয়েছে, মিশ্র ক্রিয়া রয়েছে, দ্বিকর্ম ক্রিয়া রয়েছে, অকর্ম ক্রিয়া রয়েছে, সকর্ম ক্রিয়া রয়েছে। তো এখানে ঝিমঝিম করছে, আমরা এটা দেখে বুঝতে পারছি একটি অব্যয়, এটি হচ্ছে অনুকার অব্যয় ঝিমঝিম, ঝিমঝিম করছে। এরপরে কর মৌলিক সমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে। তাহলে বিশেষ্য পদ, বিশেষণ পদ বা অব্যয় পদের পরে কতগুলো ধাতু গঠিত, মৌলিক ধাতু গঠিত যদি ক্রিয়াপদ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। আর একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলিয়ে যে ক্রিয়াপদটি গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া, অতএব এটি মিশ্র ক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন, এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে, এটা কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান কালের উদাহরণ। ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার নেই? আমরা জানি অনুজ্ঞা ব্যবহৃত হয় দুইটি কালে, কি কি? একটি হচ্ছে বর্তমান কাল আর এটি ভবিষ্যৎ কাল। দুইটি কালে অনুজ্ঞা ব্যবহার করা হয়, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল, এবং দুইটি পুরুষে অনুজ্ঞা ব্যবহৃত হয়। মধ্যম পুরুষ সর্বজন বিদিত মত, নাম পুরুষ নিয়ে অনেকেই মতামত দিয়েছেন, তবে নাম পুরুষ অনুপস্থিত থাকে বলে অনুজ্ঞা হয় না, এই মতও কিন্তু অনেক পণ্ডিত দিয়েছেন। অতএব মধ্যম পুরুষে অনুজ্ঞা হয়, এটা সর্বজন বিদিত। আর উত্তম পুরুষে কোনো কালে অনুজ্ঞা হয় না, কারণ কেউ নিজেকে কখনো আদেশ দিতে পারে না। এই কারণে ভবিষ্যৎ কাল বলো আর বর্তমান কাল বলো, উত্তম পুরুষে কখনো অনুজ্ঞা হয় না। গণ শব্দের অর্থ কি? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। দুঃখের দহন এ কোন প্রকারের সম্বন্ধ পদ? তাহলে দুঃখের দহন, দেখো এখানে দুঃখের সাথে দহনের একটি কথা বলা হয়েছে। দুঃখের দহন কোন ধরনের বিশেষ্য সম্বন্ধ পদ? এটি সঠিক উত্তর হবে অভেদ কল্পনা, অর্থাৎ দুঃখের দহনকে কিন্তু ভাগ করা যাচ্ছে না। সীমার মাঝে অসীম তুমি বাক্যে অনুসর্গটি কোন অর্থে বসেছে? এই অনুসর্গটি আমরা মধ্য অর্থে বসে। কোনটি কণ্ঠধ্বনি? অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কণ্ঠ থেকে উচ্চারিত হয়, উচ্চারণ স্থানটি কণ্ঠ বা জিহ্বা মূল, তাকে বলা হয় কণ্ঠধ্বনি। ক খ গ ঘ উ এই পাঁচটি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। এর মধ্যে একটি সঠিক উত্তর আছে, অতএব কণ্ঠধ্বনির মধ্যে। এখানে কিন্তু আবার এই ধ্বনিগুলো না দিয়ে আরো যে কণ্ঠ থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকে বলা হয়েছে
সেই ধ্বনিটি হচ্ছে হ। হ ধ্বনিটি কিন্তু কণ্ঠ থেকে উচ্চারিত, তবে শীষ ধ্বনি বলা, যা বলা যায় না অকথ্য। শশাঙ্ক এর সমার্থক শব্দ কি? শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে চাঁদ। চাঁদের আরো সমার্থক শব্দ রয়েছে শশীধর, নিশাকর, একে আমরা চাঁদ বলে থাকি। চন্দ্র এর সমার্থক শব্দ চাঁদ। কোন বাগধারাটি ভিন্নার্থক? আমাদেরকে 4টি বাগধারা দেয়া আছে, যেমন সুখের পায়রা, শরতের শিশির, বসন্তের কোকিল, লক্ষ্মীর বরযাত্রী। এর মধ্যে সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী এবং বসন্তের কোকিল, 3টি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। আর শরতের শিশির মানে হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ শরতের শিশিরটি ভিন্নার্থক বাগধারা। সুতি কাপড় অনেকদিন টেকে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এটি আমরা মনে হয় অনেকেই জানি, যেখানে কর্মপদকে কর্তৃস্থানীয় করে বাক্য গঠন করা হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য, অতএব সেটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। মৃদু শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রবল। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি বিরতির প্রয়োজন হয় কোন জ্যোতি চিহ্নে? 4টি অপশন দেয়া আছে, এই 4টি অপশনের মধ্যে সেমিকোলনে সেমিকোলন বলা হচ্ছে, কিন্তু আসলে কি তাই? বলা হয় যে সবচেয়ে বেশি বিরতির প্রয়োজন হয় কোনটি? দেখো, দাড়ি এবং কোলন এর বিরতিকাল কতটুকু? দাড়ি কোলন এর বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। দাড়ির 1 সেকেন্ড। কোলনের বিরতিকাল 1 সেকেন্ড। তারপরে কমা, এরপর সেমিকোলন আছে। সেমিকোলনের বিরতিকাল কতটুকু? 1 বলার দ্বিগুণ সময়। 1 বলার দ্বিগুণ। এরপর আছে কমা, সর্বশেষ ডিফারেন্স হচ্ছে কমা। কমার বিরতিকাল 1 বলার সমান, মানে 1 বলতে যতটুকু সময় লাগে। সবচেয়ে বেশি বিরতিকাল নিচ্ছে কোন বিরাম চিহ্ন? এখানে উত্তর সেমিকোলন। কি করে সেমিকোলন সবচেয়ে বেশি বিরতি নিচ্ছে? দাড়ি এবং কোলন সবচেয়ে বেশি বিরতি 1 সেকেন্ড। 1 বলার দ্বিগুণ সময় 2 বার, তাই না? 1 বলতে 1 যতটুকু লাগে সেটি হচ্ছে আমাদের 1 বলার সমান, আর 1 বলার দ্বিগুণ সময় হচ্ছে আমাদের সেমিকোলন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সেমিকোলন। দাড়ি কোলন 1 সেকেন্ড। এভাবে কিন্তু আমাদেরকে বিরতি কাল স্বল্প বিরতির জন্য আমরা ব্যবহার করি, অর্থাৎ সেমিকোলন হচ্ছে সঠিক উত্তর। তো আমরা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আজকের আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কারো প্রশ্ন থাকে বলতে পারো। প্রশ্ন আছে? অসিফ, তৌসিফ? নাই স্যার। আচ্ছা, আশা করি সবগুলো প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো। এরপর ক্লাস আছে? না, এরপরে আর ক্লাস নেই, আজকে ক্লাস শেষ। ঠিক আছে। এখন যে বিষয়টি হচ্ছে সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে যে তোমরা এখন সবাই কিন্তু এসএসসি পরীক্ষার্থী, সময় কিন্তু চলে যাচ্ছে। স্বাভাবিক নিয়মে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়ে থাকে, সেই হিসাবে কিন্তু সময় বেশি নেই। এখন বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে যদি না হয় বা যদি হয়, তাহলে আমাদের ফেব্রুয়ারি মাস ধরেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। তোমরা পিতামাতার তত্ত্বাবধানে বাসায় অবস্থান করছো, অবশ্যই পিতামাতার সাথে অবশ্যই নম্র এবং ভদ্র আচরণ করবে। কোনোভাবেই পিতামাতা যেন কষ্ট না পায় সেদিকে সতর্ক, মানে সচেতন থাকবে। পিতামাতার সাথে কখনো উগ্রভাবে কথা বলা যাবে না। সহনশীলতা এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তারা যেভাবে তোমাদেরকে চলতে বলে সেভাবে চলতে হবে, কারণ একমাত্র পৃথিবীতেই পিতামাতাই একমাত্র মানুষ যারা কখনো সন্তানের অমঙ্গল চায় না। অতএব আমরা সবসময় পিতামাতার কথা মতো চলে নিজের ভবিষ্যৎকে আরো বেশি উজ্জ্বল করে তুলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।